আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার তথ্য বন্ধু দৈনিক পূর্বাভাসের পক্ষ থেকে। আজ পূর্বাভাস সাউন্ড বাংলা টিভি গণমাধ্যমের দৃষ্টিতে অতিথি হিসেবে থাকবেন আমাদের স্বাধীনতার সপক্ষের একজন সাহসী বীর, যিনি প্রবাসে থেকেও দেশের প্রতিটি বিষয় নিয়ে চিন্তিত, প্রতিটা বিষয় নিয়ে তিনি কথা বলেন, প্রতিটা বিষয় নিয়েই তিনি চেষ্টা করেন তার আওয়াজ তুলতে। এমন একজন প্রিয় মানুষ, আপনার, আমার, আমাদের সকলের প্রিয় মুখ, প্রিয়জন, প্রকৌশলী, সমাজচিন্তক জনাব জিয়া করিম আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন ভাই? আছি ভালো, আপনারা ভালো আছেন? জি। আজকে আমরা গণমাধ্যমের দৃষ্টি যেহেতু বিভিন্ন বিষয় আজকে এসছে, তার মধ্যে একটা বিষয় হলো তারেক রহমানের এই সরকার যেন বেকায়দায় পড়ে, যেই আপকামিং গভর্নমেন্ট যেটি গঠিত হতে যাচ্ছে সেটা যেন বেকায়দায় পড়ে, সেই লক্ষ্য থেকে আজকে বায়তুল মোকাররমের সামনে একটা কর্মসূচি করেছে জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এটাই খুব আজকে আলোচিত বিষয় এবং এরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে। কেউ তারেক রহমানকে ধর্ষক বলেছে, কেউ তারেক রহমানকে দ্বিতীয় ফ্যাসিস্ট বলেছে, কেউ বিএনপিকে বলেছে ফ্যাসিস্টদের দল। একেকজন একেক ধরনের বক্তব্য দিয়েছে। তো সামগ্রিকভাবে অন্যদিকে কিন্তু আবার তারেক রহমানের নেতৃত্বে তাদেরই একটা অংশ কিন্তু শপথ নিতে ওথ নিতে চলে গেছে। তো একটা কিন্তু আরেকটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। একদিকে শপথ নিচ্ছে তাদের প্রতিনিধিরা, অন্যদিকে তারা এখানে বসে তারেক রহমান, বিএনপি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিষোদ্গার করছে এবং আগামী দিনগুলোতে আওয়ামী লীগ যেন কোনোভাবেই কামব্যাক না করতে পারে সেজন্য তারা বিভিন্ন ধরনের আওয়াজ দিচ্ছে, বিভিন্ন ধরনের গান শোনাচ্ছে। এমত অবস্থায় একজন স্বাধীনতার পক্ষের মানুষ হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ হিসেবে, আমাদের নতুন প্রজন্মের একজন অভিভাবক হিসেবে কিভাবে দেখছেন বিষয়গুলোকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতা যারা দেখছেন এবং দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে এইখানে এনসিপি কে আমি এনসিপি হিসাবে দেখি না, এটা দেখি একটা জামাতের একটা সি টিম হিসাবে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন কেন সি টিম হিসাবে দেখছেন? আপনারা যদি দেখেন যখন জামাত তার নিবন্ধন হারালো তখন ওই লোকগুলি শিবিরের লোকগুলি এবি পার্টি গঠন করলো, সেটা জামাতের বি টিম। এরপরে এনসিপি যখন জামাতের সঙ্গে গা ভাসিয়ে দিল এবং মুক্তিযুদ্ধ বিরোধী কথা বলল, তখন থেকে আমি বলছি, প্রথম থেকেই বলে আসছি যে এটা বঙ্গবন্ধু কন্যা বুঝতে পেরেছিলেন যে এরা গুপ শিবিরের লোক, জামাত শিবিরের। সেজন্য আমি সব দিক বিচার করলে মনে হয় যে এরা শিবিরেরই লোক, জাস্ট একটা লেভেল, একটা লোগোটা চেঞ্জ করেছে। কিন্তু এদের মূল উদ্দেশ্য একটাই। উদ্দেশ্য কি? যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি। তারা চায় না যে ৭১ থাকুক, মুক্তিযুদ্ধ থাকুক। আমাদের যে বীর শ্রেষ্ঠরা, যারা সূর্য সন্তান, যারা দেশের জন্য যুদ্ধ করলো, ৩০ লক্ষ মানুষ জীবন দিল, ২ লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠিত হলো, তাদের ব্যাপারে কিন্তু তাদের কোনো কথা নেই। এই এনসিপি কখনো বলেনি যে না, মুক্তিযুদ্ধে যে সমস্ত শহীদ হয়েছে সেই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার চাই অথবা তাদেরকে প্রতিহত করতে হবে। এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। কিন্তু তারা ৪৭ দেখে, ৫২ হয়তো কোন রকম একটু দেখে, তারপরে ২৪-এ একটা দেশ স্বাধীন করার জন্য তাকে প্রস্তুত করতে হয়, প্রেক্ষাপট তৈরি করতে হয়। দীর্ঘ সংগ্রাম, বঙ্গবন্ধু ৫২ থেকে শুরু করে ৬২, ৫৪-তে নির্বাচন করেছে, ৬২-তে শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করেছে, ৬৬-তে ৬ দফা দিয়েছে। ৬ দফার আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি ৬টা দফা কি ছিল? ৬ দফার ভিতরে এমন জিনিস ছিল যেখানে পাকিস্তান ৪টা দফা মেনে নিয়েছিল, ২টা দফা মানতে চায়নি। কারণ নিজস্ব কারেন্সি থাকতে হবে এবং নৌ হেডকোয়ার্টার বাংলাদেশে হতে হবে এবং যে বৈদেশিক আয় হবে সেটা সমানভাবে ভাগ হবে। এবং বঙ্গবন্ধু একটি শপথ পড়িয়েছিলেন যে কেউ এই ৬ দফার সঙ্গে আপোস করবে না। এরপরে আসে ৬৯, এরপরে আগরতলা কেস, ৬৯-এর গণ অভ্যর্থন, ৭০-এর নির্বাচন, জনগণ ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেট দেওয়ার পরে তারপরে
পৃথিবীতে দুইটা দেশ আছে যাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে। আমি গতদিন একজন সে পিএইচডি করা এনআইএইচ এ কাজ করে, তার সঙ্গে কথা হচ্ছিল। তো বলছে, ভাই এটা তো আমরা জানতাম না। বলে হ্যাঁ, পৃথিবীতে দুইটা দেশের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ। তারা কেন যুদ্ধে যাচ্ছে সেই কথা বলেই কিন্তু যুদ্ধে গেছে। বঙ্গবন্ধু ৭ই মার্চে বলছে এই কারণে আমি তোমার সঙ্গে যুদ্ধে যাচ্ছি। পৃথিবীর আর কোন দেশের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নাই এক্সেপ্ট বাংলাদেশ এন্ড যুক্তরাষ্ট্র। এই দুইটা দেশের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আর কারণ নেই। এবং এই ব্যাপারগুলি তারপরে আবার আন্দোলন হয়েছে, সারবিদ্রোহী আন্দোলন হয়েছে ৬৯, একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকারের পতন হয়েছে। আবার ২০৯৬-তে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সে বিএনপি, সেইখানে কি বাংলাদেশ তার মানে একবার ৭১-এ স্বাধীন হয়েছে, ৯০-তে আবার স্বাধীন হয়েছে, ৯৬-তে আবার ২০০৬-তে যখন এই বিএনপি জামাত জোটের বিরুদ্ধে আন্দোলন হলো, তার সংগ্রাম হলো, তাহলে আবার স্বাধীনতা হলো। এই যে তাদের ন্যারেটিভ দাঁড় করানোর কারণ, তারা মুক্তিযুদ্ধকে ভয় পায়। আমাদের স্বাধীন, তারা চায় এই বাংলাদেশটা একটা পাকিস্তান পরিণত হোক, মিনি পাকিস্তান পরিণত হোক, যে দেশের অগ্রগতি হবে না। আমি মাঝে মাঝে শুনি মহসিন রশিদ নামে একজন অ্যাডভোকেট আছেন, সিনিয়র অ্যাডভোকেট, উনি মুসলিম লীগের সভাপতি। উনি মাঝে মাঝে খুব ভালো কথা বলেন, খুবই ভালো কথা বলে। সুতরাং উনি যে কথা বলেন যে এই সরকার অবৈধ, এই সরকার দুর্নীতি করছে, লুট করছে, বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, মোদ্দা কথা। সুতরাং এরা যেন দেশের বাইরে বেরোতে না পারে। আবার পাকিস্তানে কয়েকজন সাংবাদিক এবং একজন সেক্রেটারি বাংলাদেশে ১৯৯৯ সালে এসেছিলেন। তখন ওনার যে বন্ধু ছিলেন সিএসপি, তাকে কল করলেন যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, আমি তো বাংলাদেশে এসেছি। তো বললো যে আমার তো পক্ষে, এটা ছিল শনিবার বা রোববার, বলছে আমার পক্ষে তো আগামী বৃহস্পতিবার আগে দেখা করা সম্ভব নয়। বলে কেন? বলছে আমাদের যে প্ল্যানিং কমিশন মিটিং হবে, এইটা প্রিজাইড করবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং উনি কখন শুরু করলে কখন শেষ হবে আমরা জানি না, কয়দিনে শেষ হবে আমরা জানি না। তো উনি দুঃখ করে বলছে আমাদের দেশে এমন কোন প্রধানমন্ত্রী আসেনি যে এইগুলো প্রিজাইড করবে, এবং বাংলাদেশে ওনার বাইরে আর কেউ করেনি। কারণ একটা কথা আছে যে মার্টিন লুথার কিং বলছিল যে আই হ্যাভ এ ড্রিম। বঙ্গবন্ধু বলছিল আমার একটা স্বপ্ন আছে। এই স্বপ্নের পেছনে আর একটা জিনিস থাকে, প্ল্যানিং থাকে। দুইটা ভিন্ন জিনিস, কিন্তু স্বপ্ন থাকতে হয়। তো এখন এর বাইরে আরো ৩টা জিনিস সাংবাদিকরা বলেছে, পাকিস্তানের ২জন সাংবাদিক, যে বাংলাদেশের উন্নয়নের পেছনে যে কারিগর ছিল সেটা হচ্ছে যে উইমেন এম্পাওয়ারমেন্ট। বাংলাদেশে ৫০% নারী, সেই নারীদেরকে যদি পিছিয়ে রাখা যায় তাহলে ৫০% দেশটা পিছিয়ে গেল। তো এই এনসিপি জামাত তারা কখনো নারীকে সামনের দিকে চায় না, যার জন্য এরা নারীদেরকে বেশ্যা বলেছে, কর্মজীবী নারীদেরকে বেশ্যা বলেছে। এই শফিক সাদা শকুন। এর বাইরে আর একটা জিনিস উনি বলেছেন যে বাংলাদেশে যে সেনাবাহিনী, এই সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখতে হবে। সেটা কখন হয়েছে? ৯০-এর পরে আস্তে আস্তে বঙ্গবন্ধু কন্যা এটা করতে পেরেছিলেন, যে সেনাবাহিনী কখনোই তারা তাদের নিজস্ব, পৃথিবীর কোন দেশে এক্সেপ্ট পাকিস্তান সেনাবাহিনী এরকম হস্তক্ষেপ করে না রাজনীতিতে। নেপাল কয়েকদিন আগে যারা এই আন্দোলন করে মন্ত্রী একজন এমপি কে মেরেছিল, তাদের ১২ জনের ফাঁসির আদেশ হয়েছে। হ্যাঁ, এর বাইরে আরেকটা জিনিস বলেছে যে পাকিস্তানি সাংবাদিকরা, যেটা আমাদের ফাউন্ডিং ফাদাররা করতে পেরেছিল, এটা পশ্চাত্যের প্রতিটা দেশে আছে, তারা এগিয়ে যাওয়ার পেছনে হচ্ছে এটা একটা মূল কারণ, সেটা হচ্ছে চার্চ অ্যান্ড স্টেট সেপারেশন। ধর্ম রাজনীতির বাইরে থাকবে। আমাদের ফাউন্ডিং ফাদাররা সেটা করতে পেরেছিলেন, কিন্তু ৭৫-এর পরবর্তী বঙ্গবন্ধু হত্যার পরে এই ব্যাপারটা জিয়াউর রহমান তার নিজস্ব, বা আমি জিয়াউর রহমানকে রাজনীতি মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান করি, ওই জায়গাটা আমি তাকে কখনোই অসম্মান বা আলোচনার ভিতরে আনি না। আমি যে জিনিসটা তার রাজনৈতিক যে জিনিসটা করেছেন, এটা বাংলাদেশের খুব ক্ষতি করেছেন এইখানকার। কারণ উনি ওনার ক্ষমতায় থাকার জন্য উনি ধর্মকে রাজনীতির ভেতরে নিয়ে আসছেন। এই রাজনীতির ভেতরে আনার জন্যই আজকে আমরা এই অবস্থায় পড়ে গেছি। তারপর এরশাদ আরো একটু
এক ধাপ এগিয়ে দিয়েছেন, কিন্তু গত 16 বছরে আওয়ামী লীগের উচিত ছিল এইগুলিকে নজর দেওয়া, কিন্তু এই জিনিসটা নজর দেয়নি। এইখানে তাদের একটা ব্যর্থতা আছে আমি মনে করি ব্যক্তিগতভাবে। তো এই জিনিসটাই ওনারা 3-4টা জিনিস ওনারা বলেছিলেন যে এই 4টা জিনিস করার জন্যই বাংলাদেশ এগিয়ে গেছে। ধরেন এনসিপি তো এই সরকারের অংশ ছিল, ইউনূস সরকার, ইউনূস গংয়ের অংশ ছিল। তো এনসিপি কি এমন কোনো, বা ইউনূস সরকার এমন কোনো পদক্ষেপ এই 18 মাসে নিয়েছে দেখাতে পারবেন যে যেটার মাধ্যমে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে? হ্যাঁ, একটা জিনিস করেছে ভাই। কি করেছে? সেটা হচ্ছে যে নারী সংস্কার কমিশন, ওনার কাছে এই শিরিন হক চৌধুরী, যিনি জাফরুল্লাহ চৌধুরীর ওয়াইফ, উনি নারী কমিশন, সংস্কার কমিশনের সভাপতি ছিলেন, উনি যে প্রতিবেদন জমা দিয়েছিলেন সেই প্রতিবেদন ছুঁড়ে ফেলে দিয়ে উনি ছেলেদের দ্বিতীয় বিয়ে করার জন্য তার স্ত্রীর পারমিশন লাগবে না, এইটা উনি করেছেন ডেফিনেটলি। সুতরাং এই সরকার এসে কিভাবে আমাদের 71কে মুছে দেওয়া যায় সেজন্য এসেছিলেন। প্রভুর যে আইডিয়া সেটা বাস্তবায়ন করা যায়। আমাদের, আপনি রিসেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট দেখেন, সেখানে বলা হচ্ছে আমাদের অনেক মানুষ বিলো প্রপার্টিতে চলে গেছে। কেন চলে গেছে? কারণ এই সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি। আপনার অনন্ত জলিল বলেছে, অন্যান্যরা বলেছে যে প্রচুর, ইভেন দেবপ্রিয় ভট্টাচার্য ওনার কাছের মানুষ, সেও বলেছে যে বাংলাদেশে তার হিসাব অনুযায়ী 50 লক্ষ মানুষ বেকার হয়েছে। আমার হিসাব অনুযায়ী আমি যেটা দেখেছি 1 কোটি মানুষ বেকার হয়েছে। তাহলে একটা ইন্ডাস্ট্রি করতে পারলেন না, একটা পদক্ষেপ নিতে পারলেন না। তাই এই সরকারের কি কৃতিত্ব আছে? যেখানে খাদ্যশস্য 6 মাসে রিজার্ভ ছিল, শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা রেখে গেছিলেন, সেই খাদ্যশস্যই খরচ করেছেন। আমি বলি না যে আওয়ামী লীগ দুধে ধোয়া তুলসী পাতা। আওয়ামী লীগ একটা রাজনৈতিক, তার ভুল ত্রুটি থাকবে, কিছু ভুল ত্রুটি অবশ্যই আছে, কিন্তু তারা যে ভালো কাজ করেছে আমি চাই প্রতিটা মানুষ সেই প্রশংসা করুক। আমি গতদিন একটা অনুষ্ঠানে বলেছি যে যতই ফ্যাসিস্ট বলেন, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে বেঁচে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। বলছে কেন বললেন? আমি বললাম যে যখন ঢাকা শহরে বেরোন, এই যে ফ্লাইওভার গুলি দেখেন, অথবা হসপিটাল গুলি দেখেন, ইউনিভার্সিটি গুলি দেখেন, আপনার থার্ড টার্মিনাল দেখেন, এই মেট্রো রেল বলেন, কর্ণফুলী টানেল বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ বলেন, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, এই যে মাতৃকালীন ভাতা, এইগুলি দেখেন, এইগুলি শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখবে। সুতরাং আপনি আমি যতই ক্রিটিসাইজ করি, যতই ফ্যাসিস্ট বলি, মানুষ সকালবেলা উঠে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, যখন মেট্রো রেলে উঠে তখন বলে আগেই তো ভালো ছিলাম, অথবা ফ্লাইওভারে যখন উঠে তখন বলে আগেই ভালো ছিলাম, তখন বিদ্যুতের যখন সমস্যা হয় তখন বলে আগেই ভালো ছিলাম। বিদ্যুৎ উৎপাদন আপনি দেখেন, তারেক রহমানের একটা ভিডিও আছে, সেখানে উনি বলেছেন যে 2004 বা 5-এর দিকে উনি বলেছেন আপনারা সন্ধ্যাবেলা মলের ভিতরে বিদ্যুৎ চাবেন, আবার ঘরেও বিদ্যুৎ, সেইটা সম্ভব না, কেউ দিতে পারবে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা এটাই তো প্রমাণ করে দিলেন যে না, এটা সম্ভব। সেই জন্য বললাম যে একটা হচ্ছে যে আপনার ড্রিম থাকতে হবে এবং সেটার পেছনে প্ল্যান থাকতে হবে, সেটা ওনার ছিল। হ্যাঁ, ওনার হয়তো কোনো ভুল কিন্তু থাকতে পারে, সেটা আমি কিন্তু ওনার যে কর্ম সেটা ওনাকে বাঁচিয়ে রাখবে। আপনি দেখেন যে এখানে মাত্র 3200 মেগাওয়াট গ্রিডে ছিল উনি যখন ক্ষমতা গ্রহণ করে, সেইখান থেকে উনি যেদিন ছেড়ে দেন সেই দিন 28,000 মেগাওয়াট। এর বাইরে মাতারবাড়ি, রূপপুর, আপনার এই পায়রা থেকে শুরু করে বাকি যে এগুলো গ্রিডে যে আসে তা আমাদের বিদ্যুৎ সমস্যার সমাধান হতে পারে না। আর একটা দেশের উন্নয়নের 2টা মূল চাবিকাঠি থাকে, একটা হচ্ছে তার যোগাযোগ। দেখেন আপনি যে অঞ্চলের মানুষ, আপনার আগে স্টিমারে যেতে কত সময় লাগতো? 8 ঘন্টার নিচে তো যাওয়া যেত না। আর আমি যেখানে, আমার বাড়ি যেখানে 24 ঘন্টা লাগতো, তো সেই জায়গায় আমি 3.5 ঘন্টা যাই, আপনি 5 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা চলে যান। তাহলে এই যে যোগাযোগ, তো 23টা বিভাগের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করে দেন, এই অঞ্চলের যে খাদ্যশস্য এটা ঢাকার ভিতরে আসতে পারছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা একটা। আর 2 নাম্বার হচ্ছে বিদ্যুৎ। আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন, ইন্ডাস্ট্রি কিসের ভিত্তিতে করবেন? কিভাবে করবেন বিদ্যুৎ না থাকলে বলেন? বিদ্যুৎ না হলে, তাই তো। তাহলে এই 2টা হচ্ছে মূল, এবং উনি ওই 2টাই অ্যাড্রেস করেছিলেন এবং এর বাইরে তো আরো করেছেন। দেখেন তারেক রহমান কিছুদিন আগে কুমিল্লায় গেলেন, ওখানে যে বললেন আমি এখানে একটা ইপিজেড করব। উনি জানেনই না যে কুমিল্লায় একটা ইপিজেড আছে, বাংলাদেশের প্রতিটা অঞ্চলে একটা ইপিজেড আছে এবং সেখানে কুমিল্লাতে 20,000 মানুষ কাজ করে। তাহলে আপনি কাকে নেতা হিসাবে বেছে নিচ্ছেন?
আচ্ছা, ধন্যবাদ। আমি একটু যোগ করি আপনার কথার সাথে একটু যোগ হ্যাঁ, করি, ইন্টারাপ্ট করি একটু। তারপর আমরা আবারও ধারাবাহিক আলোচনায় যাব। আপনি তো একটা বললেন। এরপরে আপনাকে একটু স্মরণ করিয়ে দেই। গণমাধ্যম হ্যাঁ, খুললে দেখবেন আদমজী কিন্তু একটা ইপিজেড আছে। যেটাকে হ্যাঁ, আপনার নারায়ণগঞ্জ ইপিজেড বা হ্যাঁ, সব জায়গায় আদমজী আছে ইপিজেড। সেটা আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, আদমজী থেকে মানে যেখানে ইপিজেডটা আছে ওইখান থেকে ডেমরার দূরত্ব হচ্ছে মাত্র ১০ মিনিটের পথ। অর্থাৎ হ্যাঁ, ১.৫ থেকে ২ কিলোমিটার সর্বোচ্চ। এই হুম, ১.৫ থেকে ২ কিলোমিটারের দূরত্বে উনি ওখানে একটা সমাবেশ করেছেন। ওখানে ড্যামরা, জায়গার নাম হচ্ছে ড্যামরা। উনি হুম। ওখানে বলছেন, "ড্যামরায় আমরা ইপিজেড করব।" ২ সেই তো কিলোমিটারের ভেতরে ২ টা ইপিজেড কিন্তু সম্ভব না। এটা কোনোভাবেই হুম, পসিবল না। কিন্তু তিনি হুম, বললেন। তো যাই হোক, এমন অনেক ভুল ত্রুটির মধ্য দিয়েও তারেক রহমান ক্ষমতায় আসবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম তার লেজে, লেজে নিজেদেরকে প্রতিষ্ঠা করবার পাশাপাশি বাংলাদেশকে বেকায়দায় রেখে ক্ষমতায় আসতে চায়। বাংলাদেশের মানুষকে বেকায়দায় রেখে ক্ষমতায় আসতে চায়। মা, বোন, কন্যা, তাদের সম্ভ্রম, তাদের সম্মান সবকিছুকে ধূলিসাৎ করে দিয়ে জাস্ট পতিতা বা রক্ষিতা বানিয়ে ঘরে, ঘরে হুম। এই নারীদেরকে রাখতে চায়। এই হ্যাঁ, স্বপ্ন নিয়ে শিক্ষার বিরুদ্ধে তারা যাচ্ছে, সংস্কৃতির বিরুদ্ধে তারা যাচ্ছে। ইভেন অর্থনীতিতে যেন তাদের কোনো ভূমিকা না থাকে, তারা যেন কোনোভাবে অর্থনৈতিকভাবে সচ্ছল না হতে না পারে। কারণ প্রতিটা সচ্ছল নারী নিজের মতো হুম, করে চলতে পারে। স্বামীর সাথে একটু এক্সাক্টলি। কথা এদিক সেদিক হলেও তিনি না, না, তখন চিন্তা করেন যে স্বামী যদি আমাকে কোনোভাবে এভয়েড করে, আমি আমার মতো করে দাঁড়িয়ে যাব। এই যে নারীর একটা স্বাবলম্বী জায়গা নির্মাণের চেষ্টা, সেটাকেও তারা প্রতিবন্ধকতা তৈরি করে দেবার জন্য বলছেন ৫ ঘন্টা ডিউটি করবেন। ডিউটি অনেক সময় তিনি বলছেন, তার অনেক বক্তব্য আছে ডিউটিরই দরকার নাই। ইভেন তাদের দলীয়ভাবে সিদ্ধান্ত এসছে যে শিক্ষার্থীদেরকে যেন কোনোভাবে শিক্ষাঙ্গন বিমুখ করা যায়। এজন্য নারীদেরকে বলা হচ্ছে পতিতা বা প্রস্টিটিউট। এই যে না, প্রক্রিয়া এটা তো আপ এর বাইরে দেখেন একটা শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি দিতে পারে। জাতি দিতে তাই পারে। না? জি। আবার তো দেখেন তারেক রহমান আমি এই পর্যন্ত আমি একটু তার শেষ করে ৫ দিই। আমি টা একটু শেষ করে দিই। আপনি বলবেন। আমি একটু শেষ করে দিচ্ছি। হুম, তো হুম, সামগ্রিকভাবে এই যে নারী বিরোধী, দেশ বিরোধী, অর্থনীতি বিরোধী, সমাজ বিরোধী, সংস্কৃতি বিরোধী এবং শিক্ষা বিরোধী একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে জামাত ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে এবং সেইটাকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে এনসিপির মতো পলিটিক্যাল পার্টি, যাদের মধ্যে শিক্ষিত বা শিক্ষার্থীর একটা বড় অংশ রয়েছে। এমত অবস্থায় আগামী দিনগুলোতে আমরা মুক্তির জন্য কি করব? নতুন প্রজন্মের প্রতিনিধিরা কি করলে এই নারীদেরকে মুক্ত করতে পারবে, আমার স্বাধীনতা স্বাধিকারের শৃঙ্খল ভাঙতে পারবে, অর্থনৈতিক মুক্তির জায়গাটা তৈরি করতে পারবে? কি করণীয় বলে আপনি মনে করেন? আমার যেটা মনে হয় যে নারীর শিক্ষা ছাড়া একটা দেশ এগোতে পারে না। আপনি ধরেন যেটা বলছিলাম যে একটা দেশের জি, ৫০ ভাগ নারী। এই ৫০ ভাগ যদি আপনার একটা ফ্যাক্টরি আছে। ৫০ ভাগ মানুষ যদি কাজ না করে, তার মানে কি হবে? এই ৫০ ভাগ প্রোডাক্টিভিটি কমে গেল। তার জি, মানে আপনি যে উৎপাদন করতে পারতেন, সেই উৎপাদন হচ্ছে না। হচ্ছে না। এখন এই যে নারী আ এই ৫০ ভাগ মানুষকে যদি ঘরের ভিতরে রাখা যায়, তাদেরকে কন্ট্রোল করতে পারবে। তাদের নিজস্ব স্বাধীনতা থাকবে না, স্বকীয়তা থাকবে না, তাদের মনের ইচ্ছা পূরণ হবে না। তাদেরকে শুধুমাত্র একটা দাস হিসাবে ব্যবহার করতে পারবে। জি, তা আমার কথা হচ্ছে যে এই বিএনপি বলেন, এনসিপি বলেন তারা সবসময় নারীদেরকে ঘরের ভেতরে বন্দি করতে চায়। কিন্তু বাঙালি নারীরা বীরের জাতি। মুক্তিযুদ্ধে নারীরা যুদ্ধ করেছে। আপনারা দেখেছেন যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু মেয়ে তখন ওই রাইফেল নিয়ে মিছিল করেছে না? একটা ছবি দেখেছেন? ওটার জি, ভিতরে জি, আমাদের জি। এক আপা আছে আমাদের নিনু আপা। উনি নীলু আপা, এখানেই হ্যাঁ। থাকেন কাছাকাছি। হ্যাঁ, নিনু আপা। ও উনি 2nd আপনার আমি কাছাকাছি, আপনার প্রতিবেশী, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আমার প্রতিবেশী। আপনার তো প্রতিবেশী। এই যে, আমাদের যে পক্ষ থেকে নারীরা আপনাকে স্যালুট। আন্দোলন করলো, সংগ্রাম করলো, তাদের অবদানকে আপনি ছোট করে আমি আমার মায়ের সন্তান। আমি সব জায়গায় আমি মায়ের সন্তান। আমি বাবার সন্তান পরে বলি। ধরেন এবার আমাদের ধর্ম অনুযায়ী প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে, কাকে আল্লাহ এবং রসুলের পরে কাকে সম্মান করে? বলছেন মা। আবার জিজ্ঞেস করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ কে 2nd? বলেছেন আমার মা। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কে তারপরে? বলছে মা। তারপরে কে? বাবা। কয় নাম্বারে? ৪ নাম্বারে।
তো সেই মাকে যদি সম্মান না করতে পারেন, এই মাকে যদি সুশিক্ষায় শিক্ষিত না হতে পারেন, একটা শিক্ষিত জাতি কিভাবে পাবেন? সুতরাং আমি সবাইকে বলবো যে আপনারা এই ব্যাপারগুলিকে সজাগ দৃষ্টি দেবেন যে না, একজন নারীকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। একটা না, দেখেন দুর্নীতিতে ইভেন আপনি আসেন যখন এই এই মবের জনক ইনুস যখন এই গ্রামীণ শুরু করলো, তখন কাদেরকে লোন দিত উনি বলেন তো? নারীদেরকে দিতেন, এবং কেন কেন দিলেন গ্রামের তাহলে? নারীদেরকে মূলত আটকে ফেলার জন্য, নারীদের হ্যাঁ যে অর্থনৈতিক কাঠামো আছে সেটাকে ভেঙে ফেলার জন্য। হ্যাঁ, সুতরাং এই যে এবং নারীদের প্রতি বিশ্বাস ছিল যে তারা টাকাটা ফেরত দিবেন, মোর আচ্ছা, হ্যাঁ, এটা রেসপন্সিবল, একটা বিষয়। জি, 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 মোর রেসপন্সিবল, তাই না? তা এই জি, নারীদেরকে যদি আপনি, একজন নারী যেমন মেধাবী, আপনি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচুর, যখন উনি মক্কা থেকে মদিনায় যান হজ করতে প্রথমবার, ওনারা কিন্তু হুদাইবিয়া সন্ধি করেন যখন সেখানে, জি, তখন কিন্তু হজ ওমরা করতে পারেনি। তখন এই যে ওনারকে যে পরামর্শগুলো দিয়েছিলেন সালামা, একজন নারী, জি, প্রফেটের প্রথম স্ত্রী বিবি খাদিজা পরামর্শ। রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা। শি ওয়াজ এ বিজনেস ওম্যান, ব্রিলিয়ান্ট। সেই জায়গায় দাঁড়িয়ে আবার প্রচুর জায়গায় আপনি দেখেন প্রচুর হাদিস ন্যারেটেড হয়েছে, যেটা ওনার স্ত্রীরা ন্যারেট করেছে অথবা ওয়েমেন, যেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই নারীকে আমরা বন্দিশালায় রাখতে চাই, আমরা চাই তাদেরকে চার দেওয়ালের ভেতরে রাখতে চাই। কিন্তু এই নারীর শিক্ষা হলে দেশটা এগিয়ে যাবে, পিছিয়ে যাবে না। তাই তো। জি। আপনি প্রিয় যতটা দর্শক, আপনার জি, ছেলে বা মেয়ে থাকুক, সন্তানের জন্য যতটা চিন্তা না করেন, যতটা কেয়ার না করেন, তার চেয়ে বেশি কিন্তু আপনার স্ত্রী করে, আপনার সহধর্মী তাগারে। জি। প্রিয় দর্শক, আপনিও কথা সুতরাং বলতে একটু টায়ার্ড। আমি আপনাকে একটু করি, হুম, ইন্টারাপ্ট করি। আমাদের একজন দর্শক, তিনি তার একটা ওপিনিয়ন দিয়েছেন। আমি স্ক্রলে দিয়েছি। তার নাম হচ্ছে স্মৃতি জাহান। তিনি আমাদের একজন নিয়মিত দর্শক। অনেকেই কমেন্ট করেছেন। তার মধ্যে স্মৃতি জাহানের কমেন্টটা আপনার সাথে একটু শেয়ার করি। তিনি লিখেছেন, "জামাত ক্ষমতায় না থাকলেও তারা আস্তে, আস্তে বাংলাদেশকে গ্রাস করতেই থাকবে।" এই যে স্ক্রলে দেয়া আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একজন নারী, কিন্তু তিনি সচেতন হুম। নাগরিক বলতে পারেন। তাকে স্যালুট জানাই যে তিনি প্রায় আমাদের এই শো গুলোতে আসেন এবং কমেন্ট করেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তার যে বক্তব্যটা, যে জামাত ক্ষমতায় না থাকলেও, ক্ষমতায় না আসলেও তারা আস্তে, আস্তে বাংলাদেশকে গ্রাস করতেই থাকবে। কি এইটা করণীয় এবং এটা ঠিক। তাদের তাদের অনেকগুলি মাস্টার প্ল্যান আছে, এগুলি আমাদের খেয়াল করতে হবে। আমরা যদি এইগুলিকে ভেঙে নিয়ে যেতে পারি, একটা দেশে একটা শিক্ষানীতি থাকবে, কেন হাজারটা শিক্ষানীতি থাকবে? পৃথিবীর সব দেশে একটা শিক্ষানীতি, আমরা কেন হাজারটা শিক্ষানীতি? এই শিক্ষানীতি ধরেন মানারাতের মতো যে সমস্ত স্কুলগুলিতে আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের আমাদের আহ অথবা জাতীয় আমাদের পতাকা। মুক্তিযুদ্ধের কথা বলা হয়নি, সেগুলো ভেঙে দেন। অথবা আমি আপনাকে একটা নাম দেই, এখন আপনি গুগল করেন, উনি এখন একটা ইয়ার ইমাম, ওনার নাম ডক্টর মোহাম্মদ আবু তালেব, পিএইচডি ফ্রম হার্ভার্ড in electrical engineering. He's a Hafiz, he's an alim, but PhD, and he was a senior scientist for Northrop Grumman. Then he was an imam, but same time he was, এই হচ্ছে শিক্ষা। আপনি পারস্য দেখেন, যত ইবনে সিনা বলেন, তারা সবকিছুই জানতেন, এই জন্য পারস্য এগিয়ে গেছে। আমরা যদি আমাদের নারীদের এই একমুখী শিক্ষানীতি না করতে পারি, তাহলে আমাদের এরকম হবে। সুতরাং আমাদের এতে দৃষ্টি রাখতে হবে। এবং আরো আরেকটা জিনিস, যে বিভিন্ন জায়গায় মানুষের মগজ ধোলাইয়ের নামে এই জামাত শিবির ছোটবেলা থেকে একটা সন্তানের ভেতরে, একটা ছোট হয়তো 4-5 পড়ে একটা ছেলেকে বিভিন্নভাবে ধর্মের নামে শেখায়।
ধর্মের নামে ধর্মকে শিখায় না আসলে, এটা ওরা শিখায় হচ্ছে যে শিবির করলে কি করবে, শিবির করলে যেমন জান্নাতের টিকিট, তাহলে এই জান্নাতের টিকিট, তাহলে তো আপনি যদি জান্নাতের টিকিট দেন, আপনি যদি একজন মুসলমান তাহলে বিশ্বাস করেন যে আল্লাহ আছে, বিশ্বাস করেন যে জান্নাত এন্ড জাহান্নাম আছে, এবং সেটার মালিক আল্লাহ, এবং আল্লাহই শেষ বিচারের দিনে সমস্ত কিছু বিচার করবেন, তাহলে কেউ যদি বলে যে আপনাদের অঞ্চলে একজনে বলেছে বিড়িতে শুক টান দিয়ে যদি দাঁড়িপাল্লা একটা ভোট দেন আল্লাহ আপনাকে, তাহলে এই যে জান্নাতের টিকিট যারা বিক্রি করে তারা মোনাফেক বা তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। সুতরাং এই দিকে নজর দিলে বা এইগুলি যদি ভেঙে দেওয়া যায়, যে তার যাতে কোনো সন্তানকে যেন এই ধরনের বই বা লিফলেট কখন না দিতে পারে, এবং কারা দিচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে আইনের আওতায় আনা, যে একজন যেমন কমিউনিস্টরা করে বা ইয়ারা করে, এইগুলি যদি বন্ধ করতে পারেন তাহলে অনেক দিক থেকে এটা হয়তো কমে যাবে বা আগাবে না। আবার শিক্ষাক্ষেত্রেও যদি আপনি ধর্মীয়, আমরাও ধর্মীয় শিক্ষা পড়েছি, তাই না? আমাদের সময় একটা ইসলামিয়াত ছিল, হিন্দুরা হিন্দু ধর্মের বই পড়তেন, কিন্তু আমরা ধর্ম নিয়ে আমার ধর্মের জায়গায়, তাই না? আমার সঙ্গে আমি যখন আল্লাহকে ডাকি, তো আমি যখন শেষ বিচারের দিকে যে বিশ্বাস করি, তাহলে আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো, কেউ আমার তো কাছে আসতে পারবে না, যে কেউ আমার জন্য সুপারিশ করলে একমাত্র প্রফেট করতে পারবেন, আর তো কেউ করতে পারবে না। সুতরাং এই যে মিথ্যা শিখানো, এই শিখানো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যে না, এরা একটা ভণ্ড প্রতারক দল, এরা ৩০ লক্ষ মানুষকে হত্যার সহযোগী, আমাদের বুদ্ধিজীবী হত্যার সঙ্গে সহযোগী, আমাদের ২ লক্ষ মা বোনের ইজ্জতের যে নিল, এরাই সহযোগিতা করেছে। এই জিনিসগুলি তুলে ধরতে হবে। প্লাস হচ্ছে যে এই যে বেড়া জ্বালাচ্ছে, যে আলিয়া মাদ্রাসা কওমি, এইগুলা ব্যাপারে যারা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, তাদেরকে ইংরেজি বাংলা শিখতে হবে, সে সায়েন্স শিখতে হবে, এবং তার পাশাপাশি জাতীয় সঙ্গীত গেতে হবে। জাতীয় সঙ্গীত অবশ্যই মাস্ট। জি। সুতরাং এইগুলি যদি করা যায় এবং একমুখী শিক্ষানীতি যদি করতে পারেন, তাহলে এইটা থেকে বেরোনো যাবে। আর যদি একমুখী শিক্ষানীতি না করা যায়, তাহলে ওনার যে সন্দিহান, ওনার যে সংশয়, সেইটা অনেক অংশে জামাত সব, কারণ আপনি যখন একটা মানুষকে শিক্ষা থেকে দূরে রাখতে পারবেন, তখন তাকে যা বুঝাবেন সেটাই সে বুঝবে। কিন্তু যার জন্য তারা বলছে নারীদেরকে ঘরে রাখার জন্য, কারণ শিক্ষা মানুষকে এনলাইট করবে, মানুষ তখন কি করবে? রিসার্চ করবে, তখন একটা জিনিস নিয়ে গবেষণা করে সে বের করবে যে এটা খারাপ না এটা ভালো। সেই যুক্তি তর্ক ভেতরে এসে সে চিন্তা করবে যে না, এটা তো ঠিক না, তখন সে খারাপটা করবে না, ভালোটা করার চেষ্টা করবে। কিন্তু যখন একজন মানুষের শিক্ষা নেই, তার তো ওই বুদ্ধি নেই যেটা দিয়ে সে যুক্তি তর্ক বা অন্য জিনিস পড়ে বা অ্যানালাইসিস করার যে ক্ষমতা, সেটা থাকবে না, তখন তাকে যা ইচ্ছে তাই বোঝাতে পারবেন, করতে পারবেন। সুতরাং আমাদের নারীদেরকে অবশ্যই আরো বেশি শিক্ষিত করে তুলতে হবে। জি, ধন্যবাদ। আমি স্মৃতি জাহান আপাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অতিথি প্রকৌশলী এবং সমাজ চিন্তক, সমাজ বিশ্লেষক, স্বাধীনতার সপক্ষের যারা আন্দোলন সংগ্রাম করছেন, বুদ্ধিবৃত্তিক কাজগুলো যারা এগিয়ে নিচ্ছেন, তাদের মধ্যে অন্যতম জিয়া করিম আমাদের সাথে অতিথি হিসেবে আছেন। আপনারা দেখছেন পূর্বাভাস সাউন্ড বাংলা টিভি, গণমাধ্যমের দৃষ্টি। আমরা অনেকগুলো বিষয় ইতিমধ্যেই আপনাদের সামনে উপস্থাপন করেছি। আরো কয়েকটি বিষয়ে আমরা যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে উপদেষ্টা পর্ষদের যারা আছেন, বিশেষ করে রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, তারপরে জাহাঙ্গীর আলম চৌধুরী, সেই সাথে আছেন ফাউজুল কবির খান, এবং মোটামুটি যারা খুব আলোচিত ছিলেন তাদের মধ্যে একজন আমাদের এই সালাউদ্দিন সাহেব, অর্থ উপদেষ্টা। তো এই যে যারা আছেন, তাদের যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো অধিকাংশই কিন্তু জনগণের বিরুদ্ধে গেছে। তাদেরকে এই যে জনগণের বিরুদ্ধে তারা যে অবস্থান নিয়েছে, সেই হিসেবে তাদেরকে কিন্তু আমরা গণশত্রু বলতে পারি, যেহেতু জনগণের বিরুদ্ধে তাদের অবস্থান। জুলাইয়ের এই পরবর্তী সময় থেকে এই এখন পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারির আজকে 16 তারিখ পর্যন্ত তারা যতগুলো পদক্ষেপ নিয়েছে, প্রতিটা পদক্ষেপই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গেছে। এই যে গণশত্রু তারা হয়েছেন, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের এখন এই যে সাধারণ মানুষের যেহেতু ক্ষতি তারা করেছে, সাধারণ মানুষের এখন কি করণীয়?
তাদের শাস্তির জন্য, তাদের এই অন্যায় কর্মের জন্য, তাদের এই সময়ে যে 18 মাস যে তারা বিভিন্ন ধরনের কষ্টের স্টিম রোলার চালিয়েছে, এই কষ্টের এ প্রতিরূপ হিসেবে তাদের শাস্তির জন্য কি করণীয় জনগণের? তারা কি করলে এরা শাস্তির আওতায় আসবে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আমি দেখছিলাম যে ওনার একজন তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব উনি বলেছেন, তৈয়ব, জি। হ্যাঁ তৈয়ব উনি বলেছেন, মুখ খুললে অনেকের প্যান্ট খুলে যাবে, হিসাব করে পাঙ্গালোর দেয়ছেন। তার মানে কি, তারা এমন পরিমাণ দুর্নীতি করেছে, দেশবিরোধী কাজ করেছে, যেটা জনগণ জানে না। তার মানে তো এটা দাঁড়ায়, সুতরাং জি, জনগণকে জানতে হবে। আমি এর আগে আপনাদের হয়তো বলেছিলাম যে ইউনূস সাহেব কি করেছেন। আপনার তার প্রথমে ট্যাক্স মওকুফ করেছেন। আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, আপনাকে তো আগে আইন মানতে হবে, তাই না? আমি জি, যদি আইন না মানি, তাহলে আমি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো? আমাকে আইন মানতে হবে আগে। সুতরাং উনি তারপরে নেক্সট 5 ইয়ার্স ট্যাক্স দিবেন না। উনি গ্রামীণ ইউনিভার্সিটি দিলেন, গ্রাম ডিজিটাল ওয়ালেট নিলেন। উনি গ্রামীণ ব্যাংকের, যেখানে সরকারের আপনার আরো যারা ট্যাক্স পেয়ার আছে তাদের জনগণের অংশ ছিল 25%, সেটাকে নামিয়ে 10% আনলেন। এই যে 15% উনি নিয়ে নিলেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, এটা ওনাকে কে দিল? এটার মূল্য কত সেটা জানেন কি? 16,000 কোটি টাকা, যা দিয়ে একটা পদ্মা সেতুর অর্ধেক করা যায়। তাহলে চিন্তা করেন, 16,000 কোটি, আমরা 666 কোটি টাকা নিয়ে, এখানে 16,000 কোটি টাকা সে নিয়ে গেছে। আপনারা কি এটাকে কখনো ভেবে দেখছেন? সুতরাং এরকম প্রতিটা মানুষই, প্রতিটা উপদেষ্টারা এরকম। সুতরাং আমি মনে করি জনগণের উচিত যে এরা যেন কোনো রকম পালিয়ে যেতে না পারে, এদেরকে আইনের আওতায় আনা উচিত। এবং সেই জন্য আমি বলছিলাম যে মহসিন রশিদ নামে, অ্যাডভোকেট মহসিন রশিদ, যিনি মুসলিম লীগের সভাপতি, উনি জি, বারবার বলেন এরা যদি পালিয়ে যেতে না পারে, এদেরকে ধরে বিচারের আওতায় আনতে হবে এবং জেলে দিতে হবে। তাহলে মানুষ এই ধরনের কাজ আর করবে না। আপনি দেখেন, আহ, আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা করেছে, অনেক কিছু বলেছে, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিএস, অথবা তার যে তিনি নিজেই হাঁস খেতে ওয়েস্টিনে যান, এ টাকা কোথার থেকে আসে? অথবা আপনাদের ওখানকার এক এমপির বাড়িতে মব সৃষ্টি করে টাকা আদায় করলেন, এগুলোও তো আসছে। এদের এদের আমি ওদের আসছি, জি, সহকারীরা 300 কোটি টাকা, 250 কোটি টাকা, 400 কোটি টাকা, সে এনসিপির একজন সমন্বয়ক তানভীর ছিলেন, সে 400 কোটি টাকা। আমরা আমাদের শর্ট টার্ম মেমোরি করে আমরা কেন ভুলে যাই? সুতরাং এই লোকগুলিকে আইনের আওতায় আনতে হবে এবং তারা যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেই ব্যাপারে আমাদের দৃষ্টি রাখতে হবে। যদি সেইটা রাখতে পারি এবং সেটা যদি করতে পারি, এবং ইউনূসের মতো গংরা যারা ধরেন 3200 পুলিশকে হত্যা করলো, এই পুলিশ হত্যার বিচার করতে হবে না আমাদেরকে? তাদেরকে, অবশ্যই। তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছিলেন। আবার উনি বেঁচে যাওয়ার জন্য ইন্ডেমনিটি দিলেন। কেন ইন্ডেমনিটি? যদি উনিরা অপরাধ না করেন তাহলে ইন্ডেমনিটির প্রশ্ন আসবে কেন? আপনি দেখেন, পাশাপাশি আওয়ামী লীগের সরকারের সময় উনারা তো ইন্ডেমনিটি দেননি। বাংলাদেশে এর আগেও একটা ইন্ডেমনিটি হয়েছিল 75-এ বঙ্গবন্ধু হত্যার কাণ্ডের পরে, পরে। জি, তাহলে এই ইন্ডেমনিটি কেন দিলেন? এই খুনিদের বাঁচানোর জন্য। তার মানে আসিফ নজরুল থেকে শুরু করে যে সমস্ত উপদেষ্টা আছে, তার এই এনসিপির নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ, এদেরকে বাঁচানোর জন্যই এই ইয়া দিলেন, মানে পদক্ষেপগুলো, আপনার জি, ইন্ডেমনিটি দিলেন। জি, এখন অনেকে বলবে যে ইন্ডেমনিটি দরকার। ইন্ডেমনিটি কি কারণে দরকার? তার মানে তারা অপরাধ করেছে। আপনাকে সেই জন্য বলছিলাম শ্রীলঙ্কার কথা চিন্তা করেন। শ্রীলঙ্কা যারা এই, আপনি একজন মানুষকে মেরে ফেলতে পারেন না, তাকে মেরে ফেলার জন্য 12 জনের ফাঁসির আদেশ হয়েছে। আপনি সিম্পল, নেপালের মতো দেশ বলে যে আমরা বাংলাদেশ হতে চাই না, আমরা বাংলাদেশ হতে দেব না, অথচ এই 24-এর আগে মানুষ বলতো যে তোমরা আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দেখাও আগে। নেপাল, পার্থক্যটা শ্রীলঙ্কা দেখেন। এরা তার বলতো মানে তো, হ্যাঁ, শ্রীলঙ্কা, শেখ ইভেন হাসিনার পাকিস্তানও কাজ বলেছিল। ছিল বাংলাদেশে অনেক উন্নতির দিকে গেছিল, যার জন্য মানুষ বলতো যে, এবং ওয়ার্ল্ড ইউনাইটেড নেশনও বলছে এবং যুক্তরাষ্ট্র বলেছে যে একটা রোল মডেল, বাংলাদেশ একটা রোল মডেল ছিল। সেইটাকে এখন এমন পর্যায়ে নিয়ে গেছে যাতে মানুষ বলছে যে আমরা আমরা বাংলাদেশ হতে দেব না। জি, তার মানে এখন তুলনা করেন যে যে কোথায় ছিলাম আর কোথায় এসে দাঁড়িয়েছি। আমরা সেন্ট মার্টিনে যেতে পারি না। কেন পারি না? আমরা ফেলানির কথা বলি, রাইট?
কিন্তু আমাদের জি কিছুদিন আগে যে 400 জেলেকে এই আরাকান আর্মি ধরে নিয়ে গেল, সেইগুলোর কথা কেন বলি না? তারা তো এখনো আরাকান জেলে আছে। প্রচুর মানুষ আরাকান আর্মির হাতে বন্দী। তো এইগুলির কথা কেন বলি না? আমরা একটা ন্যারেটিভ দাঁড় করা, এগুলো কেন দেখি না যে আমরা কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কোথায় কি হচ্ছে, এইগুলি কেন দেখি না? আমাদের শর্ট টার্ম মেমোরি, আমরা এই যে এনসিপি বা ইয়ার দুর্নীতি, আপনি দেখেন আব্বাসী হুজুর একটা কথা বলেছে, আগে দেখতাম চাপা ভাঙাই, এখন দেখি গাল দিয়ে শুধু ঘি পড়ে, ঘি বেরোয়। জি তো এই হচ্ছে অবস্থা। তো বুঝতেই পারেন যে কোথায় যাচ্ছি আমরা। আচ্ছা, আজকে আরো কিছু বিষয় গণমাধ্যমে এসছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেড়াচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে হান্নান মাসুদের এলাকায় নির্বাচনের দিন শাপলাকলিতে ভোট দিয়ে দিচ্ছে একজন সহকারী প্রিজাইডিং অফিসার, এবং অন্যরা সেটা শুধু ভাঁজ করে বক্সে রেখে দিচ্ছে। তার মানে ভোটটা কিন্তু আলটিমেটলি কারচুপি হয়েছে। তো জি, শেখ হাসিনার নির্বাচন বা বঙ্গবন্ধু কন্যার নির্বাচন, এই বিষয়গুলোকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এইটা যে নির্বাচনটা আমরা ওভারটেক করলাম, আমরা যে নির্বাচনটাকে অবজার্ভ করলাম, এই নির্বাচনে আপনি এই নির্বাচনকে কি নামে অভিহিত করবেন? রাতের নির্বাচন এইটা কোনো না এশারের শুনেন, সময় এইটা নির্বাচন? শুনেন, এটা জি হচ্ছে সন্ধ্যার নির্বাচন। আপনি দেখেন যে তারা একটা জিনিস প্রোপাগান্ডা চালাতো যে শেখ হাসিনা রাতের ভোট করেছে, কিন্তু তখন কি, আমার প্রশ্ন, তখন কি সেলফোন ছিল না? তখন কি নিউজ মিডিয়া ছিল না? তাহলে ছিল। এইরকম জিনিস কেন দেখেননি? এখন দেখেছেন। এখন অনেকে বলতে পারেন যে না, এইটা তখনকার ছবি। তাহলে তাদের কাছে প্রশ্ন, এইখানে তো দুইটা ব্যালট পেপার ছিল, একটা হা একটা না। হা না ব্যালট পেপার ছিল, সেটা হচ্ছে পিঙ্ক কালারের। তো এইখানে তো পিঙ্ক কালারের জিনিস আসছে। তাই তো। আবার হ্যাঁ। টিআইবি, তার মানে এটা আপনি বলতে পারেন না যে এটা পূর্ববর্তী সরকারের সময়ের না, না, নির্বাচন না, 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 সুযোগ নাই। বলতে কোনো পারেন না। সুযোগ নেই। তার মানে এইখানে এখনকার নির্বাচন। টিআইবি বলছে 21% জাল ভোট হয়েছে। এই দাবি করছে, এই সরকার, আপনাকে একটা তথ্য দেই, এই সরকার দাবি করছে যে তারা 50% মতো ভোট হয়েছে, তাই তো? জি। তাহলে 21% হচ্ছে জাল ভোট। তা বাকি থাকলো কত? 29%। 29 জি। 29%। এবার আসেন, আসেন এবার। এই এখন আমাদের দেশে 2026-এর 12 তারিখ যে নির্বাচন হলো, এই নির্বাচনের ভোটার সংখ্যা হচ্ছে 12,77,21,973 জন। ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 42,766টি। পোলিং স্টেশন ছিল 2,47,499টি। তা আপনি যদি ধরেন 50% ভোট হয়, যদি 50% ভোট ধরে নেন, জি। তার মানে এক একটা বুথে প্রতি 2 মিনিটে, 2 মিনিট 9 সেকেন্ডে একটা ভোট কাস্ট হতে হবে। তার জন্য হিউজ, তার ভিতরে কোনো গ্যাপ থাকতে পারবে না, কোনো বিরতিহীন ভাবে। এবং তাহলে পুরো জায়গাটা পুরো হিউজ লাইন থাকবে। আপনি কি কোথাও নির্বাচন কেন্দ্রে লাইন দেখেছেন? কোথাও দেখেছি সেনাবাহিনী ক্রিকেট খেলছে? দেখেননি। হ্যাঁ। তাহলে জি, এটা জি, হচ্ছে হ্যাঁ দেখি। ম্যাথ, আপনার অঙ্ক দিয়ে বুঝাই দিতে হবে যে 2 মিনিট 9 সেকেন্ডে এক একটা ভোট তার পুরা কার্যক্রম শেষ করতে হবে। এটা কি সম্ভব? হয়েছে সেইটা? তার মানে না। এইটাই 50% ভোট পড়েনি। 30% এর মতো হয়তো ভোট পড়েছে, তার ভিতরে 21% হচ্ছে বলছে যে জাল ভোট। তার মানে জাল ভোট। আগে দিয়ে দিছে, আগে ভরে রাখছে। সেই জন্য অনেক জায়গায় আমরা দেখেছি এটা হয়েছে, এবং এইটা এনসিপির নেতাদের জিতানোর জন্য এটা আইএসআই, পাকিস্তানি গোয়েন্দা এবং পাকিস্তান প্রচুর টাকা ঢেলেছে। আমরা বারবার সতর্ক করছিলাম যে এই নির্বাচনে জামাত এনসিপি জোটকে জেতানোর জন্যই এই কাজগুলি করা হচ্ছে। সুতরাং এই ব্যাপারে সতর্ক হও। কিন্তু এবং এই ব্যাপারে প্রচুর তথ্য ছিল। মাইকেল রুবেন একজন সিনিয়র ফেলো অফ আমেরিকান এন্টারপ্রাইজ, ওনার সাক্ষাৎকার দেখেছেন কয়েকদিন আগে। উনি এই কথাগুলি বারবার বলেছেন। আমাদের সঙ্গে, আমার সঙ্গে একটা দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, প্রেস ক্লাবে ওয়াশিংটন ডিসিতে, সেখানেও বলেছেন যে যে এই কাজ হচ্ছে, ওনার কাছে তথ্য আছে, গোয়েন্দাদের তথ্য। সেই জন্য বলছি যে এইটাই, নির্বাচনটি একটি সন্ধ্যার আগের দিনের নির্বাচন হয়েছে, এবং এই নির্বাচন জনগণের
যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। যে মানুষগুলি ভোট দিয়েছে আসলে সেই মানুষগুলো মূলত বিএনপিকে ভোট দিয়েছে, যে তারা জামাতকে ভোট দিতে চায় না। সেই জানানটা দিল যে আমরা স্বাধীনতা বিরোধীদের পক্ষে না। সেজন্য তাদের অপশন একটাই ছিল যে বিএনপিকে, সেই জন্য তারা বিএনপিকে ভোট দিচ্ছে। এখন যে বিএনপি মনে করে যে না আমাদের মানুষ 2/3 মেজরিটি দিয়েছে, না, এই মেজরিটিটা দিয়েছে যেহেতু আপনাদের মনে করেছে যে আপনারা মুক্তিযুদ্ধের কথা বলবেন, ৭১কে বাঁচিয়ে রাখবেন, এজন্য, এর বাইরে আর কিছুই না। সুতরাং এইটা রাতের নির্বাচন ছাড়া, সন্ধ্যার নির্বাচন ছাড়া আর কিছু হয়নি এইখানে। যদি দেখেন আপনার বাংলাদেশের লোন, যখন জি বঙ্গবন্ধু কন্যা চলে যায় তখন লোন ছিল 2 লক্ষ কোটি টাকা, বর্তমানে 23 লক্ষ কোটি টাকা লোন। এটা আমি বলিনি, এটা ওনার বাণিজ্য উপদেষ্টাই বলেছেন, আপনারা দেখেছেন মনে উপদেষ্টাই করেন। বলেছে, জি জি। হ্যাঁ, এর বাইরে ধরেন আমরা যদি 91 সালের নির্বাচন দেখি, 91 সালে সবচেয়ে বেশি ভোট পড়েছিল 55%। কি পরিমাণ আপনাদের, আপনি হয়তো ছোট ছিলেন, মনে আছে কিনা হয়তো আপনার বাবা টাবাকে জিজ্ঞেস করে দেবেন যে কিভাবে লাইন ছিল 96 সালে যখন, ইতিহাস থেকে জানার সুযোগ হয়েছে। হ্যাঁ, 96 সালে যেটা আওয়ামী লীগ বয়কট করে সেখানে 21% ভোট পড়েছিল। 96 সালে এরপরে আরেকটা নির্বাচন হয়েছে জুনে, সেই নির্বাচনে অনেক বেশি ভোট পড়েছিল, 74%। 2001 সালে 75% ভোট পড়ে। 2008 সালে সবচেয়ে বেশি 86% ভোট পড়ে। সুতরাং এই যে সরকার বলছে, তাহলে তো আমরা লাইন দেখতাম, তখন কি হারে কি লাইন দেখেছি আমরা জানি ভোট দিতে। সুতরাং এই যে সরকারের যে আমি যেটা বললাম যে তাদের যে পোলিং স্টেশন বুথ, এটা মেলালে অঙ্ক মেলে না, অথবা কোথাও দেখা গেছে যে ভোট কেন্দ্রে যে ভোট সংখ্যা তার চেয়ে বেশি ভোট পড়েছে, এরকমও আমরা দেখেছি। সুতরাং এইগুলি মিলালে এইটাকে একটা একটা মানুষকে ধোকা দেওয়ার একটা নির্বাচন হয়েছে, এটা সন্ধ্যার নির্বাচন হয়েছে, এছাড়া আর কোনো কিছুই না। জি, ধন্যবাদ। আমরা বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে চাই। আমাদেরকে জান্নাতুজ্জাইমা সুমা লিখেছেন, গণশত্রুদেরকে কি গণ আদালত করে শাস্তি দেয়া যায় না? এটা প্রশ্ন করেছেন। সেই সাথে স্মৃতিজাহান প্রশ্ন করেছেন, নতুন প্রধানমন্ত্রী কি নারী বান্ধব হবে? তিনি কি নারীদের জন্য কোন রকমের পদক্ষেপ নিবেন? এবং তিনি আরেকটা প্রশ্ন করেছেন, বাংলাদেশ যেহেতু পুরুষতান্ত্রিক দেশ, তাই যেই পুরুষ নারীকে ছোট ছোট করে দেখবে না, সে যদি ক্ষমতায় যায় তাহলে নারীদের ছোট করে দেখার দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য পদক্ষেপ গ্রহণ করলে কিছুটা সমস্যার সমাধান হতে পারে বলে তিনি মনে করছেন। আমরা শেষ প্রশ্নটাকে আবারই করি, সেটা হচ্ছে যে গণশত্রুদেরকে কি গণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া যায়? ডেফিনেটলি এইগুলোর বিচার হবে, এগুলির বিচার হবে। আপনি দেখেন বঙ্গবন্ধু হত্যার জন্য ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, সেটা কোর্ট কোনো কেস করা যাবে না, সব এইগুলো একই জিনিস করেছে আসিফ নজরুল, আর এটা ইজি হয়ে গেল। সুতরাং এইগুলি নেক্সট গভর্নমেন্ট এসে এটাকে রিভার্স করবে। আর যদি বিএনপি এইবার যদি এইটাকে পাশ করায়, সংসদে পাশ করায়, তাহলে বিএনপি সারা জীবনের জন্য তার আস্থা হারাবে। কারণ ৭৫-এর পরবর্তী যেটা করেছিল, যার জন্য এখনো আওয়ামী লীগ বা অন্যান্য দল তাদেরকে সবসময় দোষারোপ করে যে তারা এইটার সঙ্গে যুক্ত। এইবার তাদের প্রমাণ করতে হবে যে না, তারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল না। সেটা প্রমাণ করার জন্য এই সুযোগ যে না, আমরা এই অপরাধীদেরকে ইন্ডেমনিটি দিব না। আর ইন্ডেমনিটি যখনই না দিবে তখন গণ আদালতে, এই আদালতেই আইসিটি, এই আদালতেই তাদের বিচার হবে। বিচার হলে তখন তাদের বিচারে তারা তো নিজেরাই স্বীকার করেছে, সাক্ষী তো দরকার হবে না। তারা নিজেরাই বলেছে আমরা মেট্রো রেলে আগুন দিয়েছি, আমরা পুলিশকে পুড়িয়েছি, পুলিশ হত্যা করেছি। পুলিশ হত্যা করেছে। সুতরাং আপনি যে কোনো দেশের সরকারি কোনো কর্মকর্তাকে হত্যা করলে তার বিচার মৃত্যুদণ্ড, সেটাই হবে। সুতরাং এটা হবে। জি, আরেকটা জিনিস উনি জিজ্ঞেস করেছেন যে নারী, আমি আশা করি তারেক রহমানের মা প্রধানমন্ত্রী ছিলেন, উনি আশাদ বিরোধী আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন একজন, তখন উনি প্রমাণ করেছেন উনি একজন রাজনীতিবিদ। সেই হিসাবে দেখতে গেলে আরেকটা জিনিস, তারেক রহমানের স্ত্রী আছে, আর ওনার একটা কন্যা সন্তান, ওনার কোনো পুত্র সন্তান নেই। সেই দিক থেকে আমার মনে হয় যে ওনার এই ব্যাপারগুলি দৃষ্টি দেওয়া উচিত, যে ওনার যে সহধর্মিণী, উনি একজন
যদিও ডাক্তারি পেশায় উনি প্র্যাকটিস করেন না, কিন্তু উনি ডাক্তারি পড়েছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে। ওনার মেয়ে একজন ব্যারিস্টার। নারী উন্নয়নে ওনার দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি। এখন করবেন কিনা সেইটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। এখনো যদি জামাতের ছত্রছায়ায়, যেটা 2001 থেকে 2006 পর্যন্ত যদি দেখেন, বাংলাদেশের দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতা ছাড়ে, বাংলাদেশের দুর্নীতির তাদের অবস্থান ছিল 24তম, সেইখান থেকে এসে দাঁড়িয়েছিল, এখন এসে বর্তমানে এসে এখন দুর্নীতি আরো অনেক ধাপ এগিয়ে গেছে, এখন আবার 13তমতে চলে আসছে। 13তম হচ্ছে, জি হ্যাঁ, 13তম হয়েছে। অথচ বিএনপি জামাত জোটের সময় 1 নম্বরে ছিল। তার মানে এখন উনি যদি জামাতের ফর্মুলা ফলো করেন, তাহলে তো ওনার বউকেও ঘরের ভিতরে এখন বলতেই হয়, তার মানে ওনার সেই জন্যই বোধহয় ওনার বউকে প্র্যাকটিস করতে দেন না ডাক্তার হিসাবে, অথবা বিষয়টা তো ওনার এভাবে চলেই মেয়েকেও আসে। প্র্যাকটিস করতে দিবেন না। কিন্তু আমি মনে করি যে ওনার মেয়ে স্মার্ট, উনি সন্তান তুল্য মেয়ে। আমি তার ক্রিটিসাইজ করছি না। সন্তান তুল্য মেয়ে, যথেষ্ট মেধাবী নিঃসন্দেহে, এবং আশা রাখি যে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল, সে সেখানে একটু মানে যেহেতু দীর্ঘদিন বাংলায়, যে লন্ডনে থেকে কথা বলছেন, বিদেশে থেকেছে, ও বাংলায় স্বাভাবিক ব্যাপার এটা। ওই প্রথমে জিজ্ঞেস করছে কত ভাগ, নেয় বলছে 95 না, তারপরে বলছে আমি তো বাংলা ইয়ে না, এটা ঠিক করে ফেলবো আস্তে আস্তে। তা বলছে আচ্ছা 50 ভাগ। তো বলছে এই 50 ভাগ আপনি কেন বাদ দিবেন? এই 50 ভাগকে নিয়েই তো কাজ করতে হবে, নাহলে দেশ তো পিছিয়ে যাবে। সত্যি কথা, যে কথাগুলি আমি বারবার বলে এসছি দীর্ঘদিন থেকে, যে এই 50 ভাগ নারীকে বাইরে রেখে আপনি একটা দেশের উন্নয়ন কোনো করতে কাজ পারেন করা না। সম্ভব না। যে কারণে পাকিস্তান পিছিয়ে গেছে, সেই জন্য আমি ওই তথ্যগুলো দিয়েছিলাম, যে যেটা পাকিস্তান পারেনি সেটা বাংলাদেশের ফাউন্ডিং ফাদাররা পেরেছিলেন। জি, প্রিয় সুতরাং আমি দর্শক, আশাবাদী। জি, প্রিয় দর্শক, যারা যেখান থেকে দেখছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে যারা যুক্ত ছিলেন এতক্ষণ পর্যন্ত, তাদেরকে সবাইকে ভালোবাসা। আপনারা এতক্ষণ ছিলেন পূর্বাভাস সাউন্ড বাংলা টিভি গণমাধ্যমের দৃষ্টির আয়োজনে। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি। আপনারা যারা প্রশ্ন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন, এখনো আছেন আমাদের প্রিয় অভিভাবক প্রকৌশলী জিয়া করিম, যিনি একাধারে সমাজচিন্তক, পরিবেশ নিয়েও তিনি অনেক কাজ করেছেন। আমাদের সমাজ সংস্কৃতিতে তার ভূমিকা আমরা আরো উজ্জ্বল করে দেখতে চাই, আরো আলোকিত হতে পারে আমাদের প্রজন্মের পর প্রজন্ম, যদি তিনি এভাবেই আমাদেরকে আলোকিত করবার জন্য আলোকিত প্রত্যয় পথে চলেন। আমরা সেই প্রত্যাশায় শেষের দিকে চলে এসেছি। একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে যে আজকে যে শপথটা হয়েছে এবং যেই মন্ত্রী পরিষদটা গঠন হবে, যে সরকারটা গঠিত হবে, সেই সরকারের কাছে আপনার কি কোনো প্রত্যাশা আছে, না আপনি কোনো কারণে এই সরকার নিয়ে আ সন্দেহের মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন? সেই সাথে আগামী দিনগুলো ভয়ংকরভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করেন? কি মনে করছেন? আমি মনে করি যে ওই যে যেটা বলছিলাম, যে এই সরকারের প্রতি মানুষের যে ভোটগুলি পড়েছে, সেইগুলো মূলত স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে। যে আপনি যদি দেখেন অ্যাডভোকেট ফজলুর রহমান, যার মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, ওনার বাড়ির সামনে যে অকথ্য ভাষায় গালাগালি করেছিল, সেটা জনগণ সাড়া দিয়েছে, ওনাকে বিপুল বিপুল ভোটে বিজয়ী করেছে। কারণ কি? মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, এই বাংলাদেশের জনগণ সেই জানান দিয়েছে, এবং এই জানান যদি দিয়ে থাকে, তাহলে তাদেরকে জনগণের যে আশা, সেইটার প্রতিফলন ঘটাতে হবে। সেটার প্রতিফলন কি? মুক্তিযুদ্ধের পক্ষের যে রাজনৈতিক দলটি, যারা দেশটাকে স্বাধীন করলো, যাদের নেতৃত্বে, তাদেরকে ইনক্লুসিভ রাজনীতি করার অধিকার দিতে হবে। সবার রাজনীতি করার অধিকার আছে। যদি কোনো মানুষ, একটা দল, বিএনপি বলেন, আপনার দল বলেন, বা যে কোনো দল বলেন, সেই দলে যদি কেউ অপরাধ করে, সেই অপরাধ সে ব্যক্তিগতভাবে করেছে, সেইটা তার দল করেনি। সুতরাং সেই ক্ষেত্রে কোনো দলকে বাইরে রেখে রাজনীতি, এটা কেউই মানবে না, এবং বাংলাদেশের জনগণও মানবে না। এরকম অনেকবার চেষ্টা করা হয়েছে, যে আওয়ামী লীগকে ব্যান্ড করা হয়েছে, সেটা 70-এর আগে হয়েছিল, কিন্তু পারেনি, তাই না? সুতরাং এটা করবেন না। আমি আশা করব এই নূতন যিনি প্রধানমন্ত্রী হবেন, তার উচিত হবে যে আওয়ামী লীগের রাজনীতিক যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, সেইটা যেন বাতিল করা হয় অনতিবিলম্বে। এবং জি। আওয়ামী লীগের যদি কেউ অপরাধ করলে থাকে, তার তার বিচার করেন।
তাই তো। আমরা তো বলিনি যে আবু সাইদ আওয়ামী লীগ কখনো বঙ্গবন্ধু যখন আবু সাইদ মারা যায় বঙ্গবন্ধু কন্যা বলে একটা উনি ওই এটার একটা তদন্ত ডেকে কমিশন এনেছিলেন, করেছিলেন। হ্যাঁ, গণভবনে তদন্ত নিয়ে কমিশন এসেছিলেন। করেছিলেন। এই তদন্ত কমিশন বাতিল কেন করা হলো? তার মানে এটার পেছনে কিছু কিন্তু আছে। তার মানে ওকে সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করেছে, হত্যা করা হয়েছিল। এর বাইরে আপনি দেখবেন আমি কিন্তু অনেকদিন থেকে বলে আসছি বেগম জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কেন বলছি? তার পেছনে আমার যুক্তি আছে। ওনাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হলো। তাই না? উনি হুইল চেয়ারে জি। বসা ছিলেন। উনার মুখে কোনো মাস্ক ছিল না। KN95 মাস্ক। তারপর ওনাকে খাওয়ানো হয় এবং ওনাকে যখন হুইল চেয়ার থেকে নামাতে চেষ্টা করছিল, নামতে চাচ্ছিলেন, উনি বসে পড়েন, আমি যাব না। এবং তারপরে দেখা গেল পরে ওনাকে সঙ্গে সঙ্গে উনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে ওনাকে ভিভিআইপি পদমর্যাদা দিয়ে ওনার চারিদিকে SSF দিয়ে ঘেরাও করা হলো। একজন মানুষকে যখন পয়জনিং করা হয় তার জীবন আয়ু থাকে 1 থেকে 1.5 মাস। এবং তারপরে ওনার কি হচ্ছে ওনার পার্টিও জানে না। এবং যে ডাক্তার এইগুলোর সঙ্গে জড়িত ছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এবং দেখেন শিবির তখন একটা পোস্ট দিয়েছিল 25 তারিখে তারেক রহমান আসবে, 30 তারিখে বেগম জিয়া মারা যাবে। তাহলে কিভাবে জানলো তারা? সুতরাং বেগম জিয়াকে সুপরিকল্পিতভাবে এই ইউনূস হত্যা করেছে -2 ফর্মুলার অংশ হিসাবে। আমি বেগম জিয়ার রাজনীতির সমালোচনা করতে পারি, কিন্তু উনি একজন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটা বড় দল এবং উনি একটা বড় দলের প্রধান ছিলেন। উনি প্রধানমন্ত্রী ছিলেন। উনি 80-র দশকে আন্দোলন করেছেন এরশাদ বিরোধী, বঙ্গবন্ধু কন্যা, আর উনি যুগপৎ আন্দোলন করেছেন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। সেই জায়গা থেকে আমি বারবার একই কথা বলছি, বেগম জিয়াকে এই ইউনূস সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। কারণ -2 ফর্মুলা হিসাবে ভাবছিলেন তারেক রহমান, এখনো চাচ্ছেন যে তারেক রহমানকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে, এই এটা হিসাবে। জি, সুতরাং আমি ধন্যবাদ। চাইবো যে ইউনূস যাতে বেরিয়ে না যেতে পারে, এই তদন্ত করে ইউনূসকে ফাঁসি দেওয়া হোক। ধন্যবাদ। ইয়াস, আমরাও এই এই আপনার প্রস্তাবের সাথে, আপনার দাবির সাথে আমরাও একমত। প্রিয় দর্শক, যারা যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। আজকের সম্মানীয় অতিথি আমাদের প্রিয় শ্রদ্ভাজন, প্রিয় অভিভাবক প্রকৌশলী জিয়া করিম দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন এবং প্রতিটি পর্বেই আমরা কিন্তু দেখেছি একটা আশার বার্তা তিনি দেবার চেষ্টা করেছেন এবং আমাদেরকে যারা মুক্তিযুদ্ধের পক্ষের, বাংলাদেশের পক্ষের, যারা স্বাধীনতার পক্ষের, জাতীয় সংগীতের পক্ষের, তাদেরকে তিনি বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছেন এবং উৎসাহিত করেছেন। প্রেরণা জুগিয়েছেন যেন আমরা রাজপথে থাকি, আমরা যেন আন্দোলন করি, সংগ্রাম করি এবং আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। কেননা ইউনিটি সবচেয়ে বড় শক্তি। সেই ইউনিটি যেন আগামীতে আরো দৃঢ়ভাবে আমরা তৈরি করতে পারি, নির্মাণ করতে পারি। সেই প্রত্যয়ে আজকের আয়োজনের সমাপ্তি টানছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের আয়োজনের সম্মানীয় অতিথি জিয়া করিম আপনাকে। আপনার যদি কোনো বক্তব্য থাকে শেষ কথা বলতে পারেন আমি আমাদের ছোট্ট দর্শকদের একটা জিনিস বলে শেষ করে দিচ্ছি। দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নারী আছেন পড়ালেখাতে ছেড়ে দিবেন না। পড়ালেখা আপনারা চালিয়ে যাবেন। নারী শিক্ষা বড় জিনিস। আমার আমার ওয়াইফকেও বলি, আমার ওয়াইফ she had a PhD, আমার PhD নেই। সুতরাং আমি সারা জীবন চাইছি যে আমার স্ত্রী কাজ করুক। আমার মাও পড়ালেখার ব্যাপারে খুবই উৎসাহ দিতেন। আমার 11 ভাই-বোন। আমি সবার ছোট। আরেকটা জিনিস আপনাদেরকে দেখবেন মাঝে, মাঝে এরা ন্যারেটিভ দাঁড় করায় যে ৭৪ এ দুর্ভিক্ষ হয়েছে। আপনাদের কাছে একটা তথ্য দিয়ে রাখি। আপনারা প্রযুক্তি বিষয়ে খুবই পারদর্শী জানি। সুতরাং এটাই আমি বলে তারপর শেষ করে দিব। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত খাদ্য সচিব ছিল এখন যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের বাবা আব্দুল মোমেন খান। তখন এই আচ্ছা। মোমেন খান যে খাদ্যশস্য আসতে বাংলাদেশে আসার কথা ছিল জাহাজ, সেটাকে উনি কলম্বোর দিকে ডাইভার্ট করে দেন এবং যুক্তরাষ্ট্র থেকে যে খাদ্যশস্য আসার কথা ছিল সেটাকে উনি স্থগিত করান, যেহেতু উনি সচিব ছিলেন। এই কনস্পিরেসি এইটার সঙ্গে উনি যুক্ত ছিলেন, এই দুর্ভিক্ষের সঙ্গে। এইটার পুরস্কার স্বরূপ ওনাকে পরবর্তীতে ৭৫-এর পরে বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমান এসে ওনাকে খাদ্য উপদেষ্টা করে এবং খাদ্য উপদেষ্টা করে ক্ষান্ত হয়নি, ওনাকে এমপি করেন এবং খাদ্য মন্ত্রী করেন।
আপনারা একটু দেখে নিন। কয়েকদিন আগে মঈন খানও এই কথা বলেছে, তার বাবা খাদ্য সচিব ছিল। আমি এটা বানিয়ে বলছি না, আপনাদের সামনে দিলাম, দেখেন যে তখন কি ছিল। এবং একজন সচিবের এইগুলো সব নিয়ন্ত্রণ করে এক সচিব। আপনাদেরকে আবারও বলছি, আপনারা যারা আমাদের বোনরা, আমাদের মেয়ের সমতুল্য যারা দেখছেন, শিক্ষাকে ছাড়বেন না। শিক্ষা মানুষকে আলোকিত করে। এই শিক্ষা ছেড়ে দিলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। নারী ঘরে চলে গেলে আমাদের প্রোডাক্টিভিটি কমে যাবে, আমাদের দেশটা পিছিয়ে যাবে। আপনারা পড়ালেখা করবেন, আপনারা সুশিক্ষায় সুশিক্ষিত হবেন, এটাই চাই। ধন্যবাদ। জি, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন নিরন্তর। কথা হবে আবারও। আমরা প্রতিদিন রাত ৯টায় এভাবেই আমাদের একজন সম্মানীয় অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, যাতে করে আমরা আমাদের চিন্তা চেতনার জায়গাটাকে আরো বড় করতে পারি, বৃহৎ করতে পারি। আসসালামু আলাইকুম।